আজকে কিছু বিরোধী দল আছে যারা 25 বছরের টানা সরকার, 20 বছরের টানা মুখ্যমন্ত্রী, আর কিছু কিছু রিজনাল পার্টি আছে আজকাল চন্দ্র দিয়া লাগো, বৃহস্পতি দিয়া লাগো, নেপচুন প্লুটো দিয়া লাগো, হিমালয় পর্বত এনে দিব, এসব কথা কয়েছে মানুষের বিভ্রান্তি তৈরি করতেছে। এর বাইরে কোনো কিছু নেই। পুঁজি মানুষের কাছে লাগে, আমার জনজাতি ভাই বন্ধুর কাছে লাগে, আরে বৃহস্পতি এনে দেবো কইছে। আবার আমি দেখো বৃহস্পতিটা এত বড় পৃথিবীর 20 গুণা, এই বৃহস্পতিরা আপনার নামে রেজিস্ট্রি করে দেবো, রাত্রে আর ঘুমায় না। বৃহস্পতিরা আমার মালিক হয়ে যাবো, এদিকে একখানি জায়গা নাই, তাই সেই গ্রহটা আমার দিয়ে দিব, ওরা আমার স্যাটেলাইট রেকর্ডে দিয়ে পাঠাই দিব, আর পুরা বৃহস্পতির রাজা হয়ে যাবেন। গান মানুষ তো মরিচের মতো তার পেছনে পেছনে যাচ্ছে। আমাকে বলুন তো, বৃহস্পতি কোনদিন দেওয়া সম্ভব হবে? মঙ্গল গ্রহতে কারো জমি দিতে পারবো? চন্দ্রের মধ্যে নিয়ে আপনাদের বাড়িতে ব্যবস্থা করতে পারবো? এখন এমন এমন ভুলি ছোটবেলায় আমিও শুনেছি। মার সঙ্গে যখন পাটি বিছিয়ে নিচে শুইতাম পূর্ণিমার সময়, জ্যোৎস্নার সময়, তো মা গল্প শোনাতেন। সেই গল্পটা হয়তো সমস্ত মাই শোনায়। কি শোনাতেন? ছোট ছিলাম, আমার খেয়াল আছে, মা চাঁদ মামার দেখে তো চাঁদ মামা উঠছে, দেখ খুশি, দেখলে সব বাচ্চা খুশি হল। তারপরে বলতেন, আয় চাঁদ মামা, বিপ্লবের একটু কোন দিয়া যা, হইতো নি, হইতো না? আয়া চাঁদ মামা, সুশান্তর একটু কোন দিয়া যা। তো এখন কিছু নতুন আমদানি, কিছু পুরনো। ঠিক পূর্ণিমার মধ্যে সবাই সবাই এসে রাখো, আয়া চাঁদ মামা একটু কোন দিয়া যা। চাঁদ মামা আইসেনি বিপ্লবের কাছে, বিপ্লবের মুখ্যমন্ত্রী গেছে, তবু চাঁদ মামা আইসে না। কিন্তু তখন বিপ্লবদের বিশ্বাস করতো টুকুন দিয়া যায়, ছোট তো, 8 বছরের, 7 বছরের, 12 বছরের বিপ্লব। আর যখন দেখে বলতো, ওই দেখছো নি সাদার মধ্যে কালারা বয়ে দিচ্ছে, এই জায়গাটা বুড়িটা বয়ে দিচ্ছে, তো মারো কিন্তু বুড়িটার হাতটা কোন দিকে? মা যদি কইতো এদিকে, তো ওইদিকে বুঝতে পারেন, হ্যাঁ ঠিকই, হয় এদিকে তো হাতটা। আবার মা কইতো যে লাস্টে দেখ, লাস্টে এমনিটা তোর দিকে চাইছে। সব মাই কইতো তার ছেলের মেয়েরে তোমার দিকে চায় চাঁদ মামা। সবাই কিন্তু বিশ্বাস করতাম আমার দিকে চেয়েছে। আসলে কি চাঁদ মামা আমার দিকে চাইছে? কোনদিন চাইছে না। এই ত্রিপুরাতে এমন শুরু করেছে কিছু কিছু অন্যায় করছে ত্রিপুরা মানুষের সঙ্গে। যদি বলি কি দিয়েছ ত্রিপুরাকে, কি যোজনা আছে? কিচ্ছু যোজনা নেই। ওই চাঁদ মামার গল্প, বৃহস্পতির গল্প, মঙ্গলের গল্প শুনে ভাবে ত্রিপুরাটা তো ত্রিপুরা বৃহস্পতি হইলে তো বাপরে বাপ, পৃথিবী বলে 26 না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আজকে যাই হয়েছে, বেনিফিশিয়ারিরা এখানে এসছেন, একবার আত্মাতে হাত দিয়ে বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তো মোদি দেবে, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা শৌচালয় তো মোদি দেবে, 5 কিলো করে চাল ফ্রি মোদি দেবে, করোনার ইঞ্জেকশন ফ্রিতে মোদি দেবে, জলের কানেকশন বাড়ির মধ্যে মোদি দেবে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড মোদি দেবে, ন্যাশনাল হাইওয়ের কাজ মোদি করবে, বাড়ির ড্রেনের কাজ মোদি করবে,
আয়ুষ্মান যোজনার 5 লাখ টাকার কার্ড মোদি করে দেবে, বিপিএল কার্ডের চাউল মোদি দেবে, সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুতের কানেকশন ফ্রিতে মোদি দেবে, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের কানেকশন মোদি দেবে। সিবিএসসির মাধ্যমে 100 বিদ্যাজ্যোতি স্কুল সরকারি স্কুলে মোদি দেবে। 33% মহিলাদের জন্য রিজার্ভেশন সরকারি চাকরিতে মোদি দেবে। আগরতলা নতুন এয়ারপোর্ট মোদি করে দিয়েছে। কৈলাসহর একটা নতুন এয়ারপোর্ট মোদি করে দেবে। সবকিছু মোদি দিচ্ছে। তোমরা শুধু বৃহস্পতির গল্প শোনানোর জন্য। হ্যাঁ, কোই পার্টি কোই মাইকেল ত্রিপুরা রাজ্যের মধ্যে যেভাবে বিপ্লবদের বললো যে এগুলো সব মোদি দিয়েছে, কেউ বলতে পারে যে আমি এটা দিয়েছি? একটা এসে আমার কাছে একখানও নেই। শুধু ভাওতাবাজি, মিথ্যে কথা, বেকুব বানানো, সেন্টিমেন্ট করানো, এর বাইরে কোনো কিছু। মোদি আমাদের সবার জীবন দান করেছে, মা বাবা জন্ম দিয়েছে। করোনার সময় লকডাউনে ভয়ে বেরোতাম না আমরা। আজকে আমাদের কাছে মাস্ক নেই, স্যানিটাইজার নেই। লকডাউনে দেখেছেন তো ত্রিপুরার কোনো মানুষ না খেয়ে মরেনি। ঘরে ঘরে অন্যের ব্যবস্থা মোদি করেছেন। আজও 5 কিলো করে চাউল 80 কোটি মানুষের কাছে, এক এক ব্যক্তির কাছে ফ্রিতে পাঠাচ্ছে মোদি। মা জন্ম দিয়েছে, কিন্তু মোদি দ্বিতীয় জীবন দিয়েছে। এবার মনে রাখবেন, করোনার ইনজেকশন যদি না হতো, এখান যখন আমাকে এসে কোনো বোন বলছিলেন প্রধানমন্ত্রী আবাস ঘরটা একটু বাবু দাও না, আমার মেয়ের একটু কোনো রোজগারের ব্যবস্থা করে দাও না। আমি কয়েকটা কথা বলবো আজকে। জীবনে একটা জিনিস খেয়াল রাখা, প্রত্যেক ব্যক্তি জীবনে আরো বেশি পেতে চায়। প্রত্যেক ব্যক্তির স্বভাব, যত যেটা পেয়েছে তারপরও চাইবে আরো এর চাইতে বেশি কি পাওয়া যেতে পারে। তার কোনো শেষ নেই চাহিদা। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, কেউ হয়তো বা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে, কেউ হয়তো বা ফর্ম ফিল আপ করেছে, কেউ হয়তো বা ঘরও পেয়েছে, আয়ুষ্মান যোজনার কার্ডও পেয়েছে, জলের কানেকশনও পেয়েছে, বিদ্যুতের কানেকশনও পেয়েছে, ভাতাও পেয়েছে, এফসিআই এর মাধ্যমে ধান বিক্রি করতে পারে, তারপরে আরো অনেক সুযোগ সুবিধা এক পরিবারে পেয়েছে। অনেক আছে 2-3টে সুবিধা পেয়েছে। কোভিডের ইনজেকশন করোনার সময় সবাই ফ্রিতে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছে, পেয়েছে। 5 কিলো করে চাউল, যারা অন্তর্যোগ কার্ড, প্রায়োরিটি হাউস হোল্ড, বিপিএল, এরা 5 কিলো করে চাউল ত্রিপুরাতে পায় প্রতি ব্যক্তি। দেশে 80 কোটি মানুষ পায়। অনেক সময় আমাদের সঙ্গে কি হয়, যেটা আমরা পেয়ে গেছি মনে হয় যে এটা তো কোনো কিছু না, আরো কিছু লাগবে। আমি কাউকে না করি না যে আরো কিছু চাওয়ার ইচ্ছা বা আরো বেশি আপনাদের হোক, আমি চাই না, তেমন না। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে আগে কি কি হারিয়েছেন, তবেই কি যাই পেয়েছেন তার আনন্দ পাবেন। অনেকে ভুলে যায় যে আগে 2018-র আগে আমি কি কি পেয়েছি, কেন পাইনি। এটা ভুলার না, ভোলা উচিত নয়। এখানে কে কে আছে যে বাড়ির মধ্যে এখনো হারিকেন দিয়ে রাত্রিবেলা পড়াশোনা করতে হয় বা রান্না করতে হয় হারিকেন দিয়ে বা কুপি জ্বালিয়ে? কে কেউ আছে? হাত তুলুন তো দেখি। একজনও নেই। আমি কুপি জ্বালিয়ে হারিকেন দিয়ে পড়াশোনা করেছি।
আপনাদের কেমন লাগে? ক্লাস 9 পর্যন্ত আমি হারিকেনের নিচেই পড়াশোনা করেছি, কারণ কি কারেন্ট ছিল না বাইরে। আজকে আমি সিএম হাউসে থাকি, সবচেয়ে সিকিউরিটি বেশি, সবচেয়ে সুবিধা প্রাপ্ত বাড়ি। ক্লাস 9 পর্যন্ত আমি হারিকেন দিয়ে পড়াশোনা করেছি। খেয়াল আছে, সলতাটা একটু টেরা এভাবে ঘোরাতাম, তো অনেক সময় টেরা হয়ে গেলে কালি উঠতে থাকতো, কালো হয়ে যায়। তো মা এসে আবার সেটাকে পরিষ্কার করে সলতাটাকে ঠিক করে আবার জ্বালিয়ে দিত, কারণ পড়াশোনা করতাম। আর আজকে আমি যেই বাড়িতে থাকি, যদি 1 সেকেন্ডের জন্য কারেন্ট চলে যায়, তো আমার ধমক শুনে পুরো ত্রিপুরা রাজ্যের সমস্ত অফিস 1 সেকেন্ডের জন্য। কেন ধমক লাগাই আমি? আমার সুবিধার জন্য। কেউ যদি মনে হয় যে স্যারের দেখুন না, একটা সেকেন্ড কারেন্ট যাইতে পারছে না, তিনি সেক্রেটারি ধমকাইছে, চিফ সেক্রেটারি দায়িত্ব দিচ্ছে, আমি তখন বুঝি, যদি আমার সিএম হাউসে যদি 4 বার কারেন্ট যায় 1 মিনিট করে, 1 সেকেন্ড করে, তাহলে রানীর বাজারে কতবার যায় আমি অ্যাসেস করে নিই তখন। তার জন্য আমি ধমক লাগাই এবং বলিও যে চিফ মিনিস্টার হাউসে যদি 3 বার কারেন্ট যায়, বাকি জায়গা কতবার যায়? আমার হারিকেনের মধ্যে পড়া অভ্যেস আছে, কিন্তু আজকের দিনের নজওয়ান ছেলে মেয়েদের নেই। আমি তার কারণে দুঃখী হই না যখন আমি মনে করি যে আমি তো হারিকেনের মধ্যে পড়েছি, আমার কাছে তো কারেন্ট ক্লাস 9 পর্যন্ত ছিল না। তখন রাগ হয় না, তখন মনে হয় যে অনেক বেশি পেয়ে গেছে। যার ঘরে ক্লাস 9 পর্যন্ত আলো জ্বলতো না, ইলেকট্রিক লাইট, তার কাছে আজকে এত সুবিধা। আমি যদি ভুলে যাই হারিকেন দিয়ে পড়েছি, তাহলে কি করব? ওই 1 সেকেন্ড যে কারেন্ট গিয়েছে তাকে নিয়ে তুলকালাম করব, সাসপেন্ড করে দেব। আমার বাড়িতে কারেন্ট চলে গেছে, তার জন্য কোন অফিসার সাসপেন্ড হয়েছে কোনোদিন সিএম হাউসে? না। হয়তো গ্রামে আমি ঢুকেছি কোন জায়গায়, কারেন্ট নেই 3 দিন যাবত, 2 দিন যাবত, আমি কে পেয়ে গেছে, ওখানে আমি সাসপেন্ড করে দিই, তার উদাহরণ আছে, তার উদাহরণ আছে। বন্ধুরা, আজকাল আমি দেখি যে পাওয়া থোয়ার রাজনীতি, যেটা একসময় পুরনো সরকার শুরু করেছিল, পার্সোনাল বেনিফিশিয়ারি, কতটা লোক পেয়েছিল, কি পেয়েছে? কত পেয়েছে? প্রত্যেকেই চাইবে নিজের ঘরে একটা সরকারি চাকরি হোক, কিন্তু এখানে চক্রবর্তী মহিলা, আমি কথা বলেছি, 45 বছর ছেলে মারা গেছে হার্ট অ্যাটাক হয়ে। 2টা নাতি আছে ওনার, ছোট, একটা 10 বছরের আর একটা আরো ছোট। বৌমা আছে, উনি ভাতা পান 1000 টাকা, আর তার পরিবারটাকে চালাতে হয়। 80 বছরের মহিলা বলছেন যে আমি একটু শাড়ি কাপড় ধুতি টুতি এনে এগুলি বাড়ি বাড়ি বিক্রি করে তার থেকে যৎসামান্য যা আমার রোজগার হয়, সেগুলো যে আমি আমার নাতিকে পড়াশোনা করার খরচা ব্যবস্থা করি। 80 বছরের মহিলা।
একবার ভেবে দেখুন না, এখন অনেক লোক এখানে আছে 20 বছরের, 25 বছরের, 30 বছরের। আমার কাছে বলতেই পারে, আমাকে বলবে না তো কাকে বলবে, গার্জিয়ানকে বলবে, কিন্তু তাদেরকে বলবো শিখ নেওয়া ওই চক্রবর্তী মহিলার কাছ থেকে। 80 বছর বয়সেও নিজে রোজগার করে কিছু কাপড় বিক্রি করে, ধুতি বিক্রি করে। আমি মন্ত্রীজিকে বলেছি একবার ওনার বাড়িতে কালকে যাওয়ার জন্য। অসুস্থ হলে কালকে বলছে আমি তো ডাক্তারের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তার জন্য কালকে যাব। মন্ত্রীজি বলছে অ্যাপয়েন্টমেন্ট আমি করে দেবো, আমি আসবো। এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা 40 বছরের কোনো ব্যক্তি আমরা কাকতি নিকত করি, আমার অধিকার চাইব, কিন্তু সঙ্গে সঙ্গে নিজের হাত পা আছে কোনো না কোনো প্রয়াস করা, কোনো না কোনো রাস্তা বের করা। বাইরে বোনের সঙ্গে আমার দেখা হয়েছে, সাম দাস আমাকে বলছে স্যার কলেজ টিলাতে আমরা আমি তখন থেকে চিনি। তাই বললাম কলেজ টিলাতে তুমি কিভাবে গেলে দেখতে পাবো। 2018 ইলেকশন আগে কলেজ টিলাতে অরুণোদয় সাহার বাড়িতে আমার অফিসটা ছিল, তো ঠিক দোতলা বাড়ি সেটা, তার উপরে আমি বসতাম ইলেকশনের সময়। ও কলেজ টিলার রোডটা ও ঝাড়ু করে, তার বদলে সে 5,000 টাকা পায় মাসিক। তা আমাকে বলছে স্যার আমার মেয়েটাকে আমি গ্রাজুয়েশন করিয়েছি, আমার মেয়েটার জন্য একটা রোজগারের ব্যবস্থা করুন না স্যার। তাই বলেছি ভাই এখনো পুলিশের জন্য বেরোবে 33% রিজার্ভেশন মহিলাদের জন্য দিয়ে দিয়েছি, মহিলারা এমনিতেই বেশি পাবে, তার মধ্যে ফর্ম ফিল আপ করবো। এসসিও আছো, কোটাও থাকবে। কিন্তু মন্ত্রীজিকে বলে যখন ফর্ম ফিল আপ করার সময় হবে ফর্ম ফিল আপ করে দেবো। ঝাড়ু করে মেয়েকে গ্রাজুয়েশন করিয়ে নিয়েছি। আর আমাকে বলছে স্যার আমি অনেক দিন থেকে আপনার খুঁজতে আছে, আপনার একদিন ধরুন স্যার, আপনার আমি খুঁজতে আছি, শুধু আজকে পেয়ে গেছি স্যার। 2018 থেকে আজকে কত 22, 4 বছর 4.5 বছর পর সে আমার সঙ্গে দেখা হয়েছে। কিন্তু সেই গরিব মহিলা, তার স্বামী নেই, কেউ নেই, একাই। চিন্তা করুন কত কষ্ট করেছে, কত সংগ্রাম করেছে, কত মেহনত করেছে, কিন্তু মেয়েকে গ্রাজুয়েশন করিয়ে দিয়েছে। 4.5 বছর পর্যন্ত ধৈর্য রেখেছে, তাওই বিপ্লবদের সঙ্গে আজকে কথা বলে নিয়েছে। পেশেন্ট দেখুন 4.5 বছর যাবত সে চেষ্টা করছে একবার স্যারের সঙ্গে কথা বলবো, একবার স্যারের সঙ্গে কথা বলবো। যখন ইচ্ছা শক্তি থাকে, পেশেন্ট থাকে, জীবনে সবকিছু হয়। আমার বাড়ির সামনে রাস্তাটা করে দাও না। করোনার সময় প্রথম যখন ঢেউ এসছে, কেউ আমার কাছে রাস্তার জন্য আসেনি, কেউ আর চাকরির কথা কয় না, কেউ আর ট্রান্সফারের কথা কয় না, শুধু একটাই কয় দাদা বাচ্চা নেই, বাসান দাদা, অক্সিজেন আনেন, সিলিন্ডার আনেন, অক্সিজেন প্লান্ট লাগান, অক্সিমিটার বাড়িতে পাঠান, আমার বিপিটা দেখেন, আশাকর্মীর বাড়িতে পাঠান, আমার করোনার টেস্ট করান। দাদা ভাত কেমন লাগলো না, বাচ্চা নেই দাদা, প্রাণটা বাঁচান। প্রাণ বাঁচিয়েছেন নরেন্দ্র ভাই মোদী, বাঁচিয়েছে, ইয়াদ রাখনা। মোদী যদি না থাকতো, আর যদি এখানে পুরানো সরকার থাকতো, ত্রিপুরাতে শ্মশান বানিয়ে রেখে দিত, এরা শ্মশান বানিয়ে রাখতো। আজকে তার জন্য আমি দুঃখে অনেক সময় কথা বলি, আমি খুব কম বিরোধী পার্টির উপর আক্রমণ করি না,
কিন্তু যখন আমার ত্রিপুরার মানুষগুলিকে বেবকুফ বানানোর চেষ্টা করে তখন আমার কষ্ট হয়। আমি বারবার তাদেরকে মৌকা দিই, সুধরে যাও, নাহলে বিপ্লবদের বলবে। যেদিন বলবে ওই দিন জায়গা খুঁজে পাবে না, যেদিন বলবে জায়গা খুঁজে পাবে না। আর ত্রিপুরা আমার ছোট্ট রাজ্য, ত্রিপুরাকে যদি তুলতে হয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথ লাগবেই লাগবে। আজকে যতগুলি যোজনা বলেছি সবগুলি মোদি দিয়েছে। মোদি ছাড়া কোন যোজনাটা আছে বলুন তো দেখি। আমি ত্রিপুরার যে প্রথম কিছু যোজনা স্টেট গভর্নমেন্ট থেকে শুরু করেছি, যেগুলো পুরনো গভর্নমেন্ট কখনোই করেনি। স্বনির্ভর পরিবার যোজনা শুরু করেছি, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা। মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ যোজনা, মুখ্যমন্ত্রী অ্যাসপিরেশনাল ব্লক, মুখ্যমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, মুখ্যমন্ত্রী অটল জলধারা মিশন, যেটা জল জীবন মিশন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে পরবর্তীকালে, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি বন্দনা যোজনা, স্বনির্ভর যোজনা, মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা, মুখ্যমন্ত্রী চা শ্রমিক যোজনা, মুখ্যমন্ত্রী বিদ্যাজ্যোতি যোজনা। বহু নাম যেগুলি প্রথমবার। মুখ্যমন্ত্রী যুবা যোগাযোগ যোজনা, যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তাদের 5,000 টাকার মোবাইল পায়। আমি যদি বলতে থাকি মুখ্যমন্ত্রীর কতগুলি স্কিম করেছি, এডুকেশনে প্রচুর মুখ্যমন্ত্রী স্কিম করেছেন। এই কোভিডের সময় 1,000 টাকা করে প্যাকেটের মধ্যে মশলা, চাউল, ডাল, আলু, পেঁয়াজ যদি খারাপ হয়ে যাবে তো 105 টাকা তার অ্যাকাউন্টে। সরষের তেল, কোন জায়গা পাউডার দুধ, এই সবগুলো দিয়ে প্যাকেট করে ত্রিপুরাতে প্রথম 15 দিনের মধ্যে প্রত্যেকটি ত্রিপুরাবাসীর পরিবারের কাছে পাঠিয়েছি। 1,000 টাকার প্যাকেট কে কে পেয়েছে তৎকালীন সময়ে? হাত তুলুন তো দেখি। দেখুন এই হলগুলোর মধ্যে ম্যাক্সিমাম লোক পেয়েছে। পুরনো সরকার থাকতে 15 দিনে, আর নিজের বাড়ির রেশনটা বাড়িতে যেটা ছেলের বিবাহ হয় তার প্রস্তুতি করতে আমরা 3 মাস সময় লাগে। 9 লাখ পরিবারের কাছে 15 ডেজের মধ্যে, করোনার মধ্যে ত্রিপুরা সরকারের যে সরকারি তন্ত্র ব্যবস্থার মাধ্যমে আমরা সেগুলো বাড়িতে প্যাকেট পাঠিয়ে দিয়েছি, আর প্রত্যেক অ্যাকাউন্টে 1,000 টাকা করে পাঠিয়েছি। তার মধ্যে কেউ কমিশন নেই। তেল পাঠিয়েছে, সরষের তেল। কোন তেল ছিল? কোন কোম্পানি? ইঞ্জিন মার্কা তেল ছিল। জীবনে কোনো মা হয়তো ইঞ্জিন মার্কা তেলের বোতল দেখেনি, তার বাড়িতে ইঞ্জিন মার্কা তেলের বোতল পৌঁছে গিয়েছিল করোনার সময়। তাই বন্ধুরা, আমি বলি না আপনাদের সবকিছু হয়ে গেছে, কিন্তু মোদি বলেছে 2022-এর মধ্যে সবার পাকা বাড়ি হবে। আমিও সেই দিশাতে কাজ করছি। পুরনো সরকার থাকাকালীন 40 বছরে 42 বছরে 70-72 হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এনেছিল ত্রিপুরার জন্য। আমি কোভিডের 2 বছর চলে যাওয়ার পরও এই কম সময়ের মধ্যে 2,28,000 ঘর সংসার করে দিয়েছি। 2,28,000 ঘর। প্রত্যেকের বাড়িতে ফ্রিতে জল দিব। জলই জীবন, জলই অমৃত। মৃত্যুর সময় জল লাগে, জন্ম হওয়ার সময় জল লাগে। আজকে যখন আমি যাই তখন দেখি বাড়ি বাড়ি জলের কানেকশন পৌঁছে যাচ্ছে, ট্যাপ পৌঁছে যাচ্ছে। আমার সময়, আমি গ্রামে ছিলাম, আমার সময় আমার বোনেরা, আমার মারা রাস্তার কান্দে সাপ্লাই মেশিন সকালবেলা বিকালবেলা স্টার্ট হতো, ওর
এমন সিমেন্টের একটা ডাব্বার মতো বসানো, আর টেপটা দিয়ে জল পড়তে থাকবো, বন্ধ করিল না। আর সেখান থেকে রাস্তা থেকে মায়ের বোনেরা জল নিয়ে আসতো, আর আজকে তার বাড়ির মধ্যে জলের কানেকশন পৌঁছে যাচ্ছে। 52% দিয়ে দিয়েছি, তারপরেও কিছু ষড়যন্ত্র করে রাস্তার মধ্যে বসিয়ে দেয়, জল আইতেছে না, জল পাইতেছে না, রাস্তা ব্লকে। লজ্জা হয় না? 2.4% মাত্র পয়সা দিয়ে জল দেওয়া সক্ষম হয়েছিল পুরনো সরকার। এই সরকার এই পর্যন্ত 52% বাড়িতে জলের কানেকশন ঢুকিয়ে দিয়েছে ফ্রিতে। তারপর রোড ব্লক করা, কারা ব্লক করা, সমস্ত ত্রিকুটি গোষ্ঠী কুণ্ডলে নিয়ে আমি বসে আছি, সমস্ত গুলো ষড়যন্ত্র করে বসানো হয় বদনাম করার জন্য, মানুষকে পরেশান করার জন্য। আপনারাই ভাবুন না, কোথায় 2.4% জলের কানেকশন আর কোথায় 52% জলের কানেকশন বাড়ির মধ্যে। আমি বলি না যে সমস্ত ইলেকট্রিক কানেকশন ঠিক হয়ে গেছে, জলের কানেকশন ঠিক, রোড ঠিক হয়ে গেছে, কিন্তু যা হয়েছে তার 40 বছরও হয়নি ত্রিপুরাতে, আজকে ত্রিপুরাতে হয়েছে। তাই বন্ধুরা, আমি প্রথমে একটা কথা বলেছিলাম, আশা রাখা ভালো, নিরাশ না হওয়া। চাহিদা থাকা ভালো, ডিমান্ড থাকতে হয়, ডিমান্ড থাকতে হবে। চলমান মানসিক ডিমান্ড করে, মৃত ব্যক্তি ডিমান্ড করে না। উন্নয়নের মাপকাঠি ডিমান্ড, ডিমান্ড থাকতে হবে, চাহিদা থাকতে হবে, আশা থাকতে হবে, কিন্তু ভোলা উচিত নয় কি কি হারিয়েছেন, কি কি আপনার জীবনে পাননি আগে। যেমন আমি ভুলিনি যে 9 পর্যন্ত আমাকে হারিকেনে পড়তে হয়েছে, তার জন্য কারেন্ট চলে গেল দুঃখী হই না, কারণ 9 পর্যন্ত তো হারিকেনেই ছিলাম বাবু। সেই কারণে ওই দিনটা মনে করে নিজেকে শান্ত করে নিই। আর কেউ যদি ওই দিনটা ভুলে যায়, তাহলে তো কারেন্ট চলে গেলে তো সবাই সাসপেন্ড, ডিএমও সাসপেন্ড হয়ে থাকে। বর্ধনগর স্যার আমারই মানবেন, ডিএমএ मुख्यमंत्री के पास बहुत पावर होता है, किसी को भी सस्पेंड कर सकता है, किसी को भी बिना नोटिस, कुछ भी। কিন্তু এগুলো আমি কেন করি না? কারণ আমি গ্রাম থেকে উঠে এসে গরিব পরিবার থেকে দেখেছি, আমি জীবনে কি কি খইয়েছি আমি জানি। তার সঙ্গে মিলিয়ে নিই, আজকে তো অনেক কিছু বেশি আছে আমার কাছে। এখানে যারাই আছেন, যেটা পাওয়ার তার জন্য চিন্তা করুন, চান, আশা রাখুন, কিন্তু যা যা পাননি আপনার জীবনে ছুটে গেছে সেটার কথা একবার ইয়াদ করুন, দেখবেন যে আপনি দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি হয়ে যাবেন। আর মহাত্মা গান্ধীজির একটা কথা, আমরা যেখানেই আছি, যতটা পর্যন্ত উঠেছি, উপরের দিকে তাকালে দুঃখী হব, নিচের দিকে তাকালে সুখী হব। আমি যদি একতলা বিল্ডিং বানিয়েছি, যদি উপরের দিকে চাই, সামনে অমুক বাবু 3 তলা বিল্ডিং দেখে দুঃখী হয়ে যাবো, আরে আমারটা যেন 3 তলা কমে। আর একতলা বিল্ডিং এ যদি নিচের দিকে চাই, কেউ যদি টিনের ঘর দেখি, তখন মনে শান্তি থাকবে, নিচে তো টিনের ঘর আছে, আমি তো পাকা ঘরে থাকি। তার জন্য জীবনে একটা কথা খেয়াল রাখা, সবসময় মানসিকতা যেখানে উঠেছেন সেখান থেকে বরাবরিতে দেখুন, আর নাহলে নিচের দিকে তাকান, আপনি জীবনভর সুখী থাকবেন। আর যদি উপরের দিকে তাকান তো জীবনও সুখী হবেন না। কারণ কি, উপরের দিকে তাকালে বিল্ডিং তো হইলো, প্লেনটা যাইতে লোক প্লেনটা কবে কিনা, এটা তো পড়তে যায়, প্লেনটাও তো পড়তে যায় না। তো এটা দেখলে মনে করতে মনে আমরা বলতে চাই, বাবা প্লেনটা কবে কিনা দিবা। এখন যদি গুগলে বের করি প্লেনের দাম কত, দেখা গেল যে কত কোটি টাকা প্লেনের দাম। ছোটখাটো প্লেন নিল কত হইব, 20-50 কোটি টাকা হইব। বড় প্লেন নিলে 300, 400, 500 কোটি টাকা পর্যন্ত হয়। এই কারণে নিজে যেখানে আছি
তার বরাবরিতে দেখা, না নিচের দিকে তাকানো, শান্ত থাকবেন, ভালো থাকবেন। কিন্তু আবার একটা বিপদ আছে, আপনি তো 6 ফুট 3 ইঞ্চি নিচের দিকে চাই না, আমরা তো দেখতাম না, সেলফিটা কিনলে তো বিপদ। আমি দেখি তো আজকে সেলফি লাগবে, সেলফি হইতে লেহাতে চাইতে উপরের দিকে চাইলে অনেক কিছু দেখে দেখে আবার দুটি হয়ে যায়। তাই আমি এগুলো নর্মালি আপনাদেরকে বললাম। দেখুন, মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করে, কিন্তু মুখ্যমন্ত্রীকে সবসময় এমন ভাবে থাকতে হয় যখন মেলামেশা করে। আমি অফিসে যখন বসবো তখন অ্যাডমিনিস্ট্রেটর, যখন মানুষের কাছে আসবো, জনতা যাতে না ফিল করে সে মুখ্যমন্ত্রী, জনতা যাতে ভাবে সে আমাদের, ওইভাবে মুখ্যমন্ত্রীকে নিজেকে তৈরি করতে হয়। তবেই দেখবেন জীবনভর জনতা ওই ব্যক্তিকে ছাড়ে না। জনতা ভাবে এটা আমাদের লোক, এটা আমাদের মাঝখানের মানুষ। আমি ওই দিশাতে কাজ করার চেষ্টা করি। আমি আবারও বলবো, আপনাদের সবাইকে সবকিছু দিয়ে দিয়েছি, আমি বলবো না, কিন্তু আপনারা বৃহস্পতি কিনা তুমি বৃহস্পতি দান করে তুমি, এই কথা আমি জীবনও করতাম না। সাত কিনা দিয়ে তুমি, এটা আমি জীবনও করতাম না। আর যারা তারা বৃহস্পতি আর সাত বেচন লেগে আইছে, এবার আমি নেন দেখতাম কেডা কত বেচা ऐसे नहीं होता। এইভাবে ত্রিপুরা মানুষের সঙ্গে অন্যায় আপনার না করে, যা করবো মিলেমিশে করবো। सबका साथ सबका विकास, सबका साथ सबका विश्वास, सबका साथ सबका प्रयास। আজকে বড় মাত্রা এখানে বেনিফিশিয়ারি এসছে, বাইরে অনেক আমার বোনেরা রয়েছেন, গুরুজনেরা রয়েছেন, সবার হয়তো বসে কিছু আমি শুনিনি, কিন্তু আমি যা বলেছি কিছু না কিছু পেয়ে গেছেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নজওয়ান বিধায়ক আপনাদের আছে, মন্ত্রী হয়েছেন কম বয়সে, যাতে আরো বেশি কাজ করতে পারে, আরো মন্ত্রণালয় সুন্দর চালাতে পারে, সবাই মিলে তাকে সহযোগিতা করুন।